পড়ছিলাম রেহতাব মাতবরের বউ, কলমে নাবিলা ইশক, পর্ব সংখ্যা 2। খেতে জ্বলে ওঠা আগুনের সোনালি লালচে আলো তীব্রভাবে আকাশ ছুতে যায়। শিখা থেকে ছিটকে পড়া ছোট ছোট আগুনের ফোঁটা ফুলকি বাতাসে ভেসে বেড়ায়। কালো ধোঁয়ায় চারপাশটা গাঢ় অন্ধকারে ডুবেছে যেন। অন্ধকার কাটাতে হিমশিম খেতে হয় লণ্ঠনের দুর্বল আলোদের। উচ্চারিত শব্দগুলো পড়তেই নীরবতার নামে হঠাৎ বৃষ্টি নামার মতোই থমথমে পরিবেশ ভেঙে পরপর চিৎকার পড়ে। ছোট লোকের বা বাক্যের সমাপ্তি হয় না। এর মধ্যে রণবীর হিমালয়ের মতন চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েছে। নিজের বিশাল দেহের পেছনে আড়ালে সুরক্ষিত রেখেছে চেয়ারে বসে থাকা নির্লিপ্ত নির্বিকারের চূড়ায় থাকা নারীকে। রণবীরের চোখে আগুন, ঠোঁটের ভাঁজ শক্ত। নীরব হুঁশিয়ারিতে অন্য সময় কাজ হলেও এবারে হলো না। রাগে থরথর করে কাঁপতে থাকা এহসান খানের মাথা ফাঁকা। সে হিতাহিত জ্ঞান শূন্য প্রায়। তেড়ে মেরে এগোতে চাইলে পেছন থেকে কেউ সন্তপনে তার কোনোই চেপে ধরে। কানের কাছে চাপা কণ্ঠে আর্তনাদের সুরে সতর্ক করে, সাবধান মালিক, শান্ত হন, একটু বোঝেন। রাগের মাথায় এমন কাজ কইরেন না যেন পস্তাতে হয়। মনে রাখেন, ওই চেয়ারে আর খানবাড়ির অযত্নে ফেলে রাখা মাইয়াডা নাই। আগের তপবন্যা আর নাই। এখন সে মাতবর বাড়ির বড় বউ, রেহতাব মাতবরের বউ। এই পরিচয় ভুইলেন না, দোহাই লাগে। বাড়ি ফিরা বড় মালিক ছোট মালিকের লগে আলোচনায় বইলে বিহিত করতে পারবেন। এহসান সাহেবের চোখ দিয়ে তখন আগুন ঝরছে। রাগান্বিত তার চোখ মুখ হলদে আলোয় ভয়ঙ্কর এক দানবের মতোই লাগছে। ক্ষতবিক্ষত এই দানব যেন হামলা চালাতে প্রস্তুত। তিনি দাঁতে দাঁত পিষে সংযত কণ্ঠে আওড়ান, মাদারচোদের বাচ্চা, এত সাহস হইছে আমাকে বিপক্ষে যায়, আমারে চ্যালেঞ্জ করে, আমারে। এই ভয়ঙ্কর চোখ মুখ দেখে মুখের এক চুল পরিবর্তন হয়নি তপবন্যার। ভয় পাওয়া তো বড্ড দূরের বিষয়। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ভারী সুন্দর করে, কিঞ্চিত হাসেও এ বেলায়। হাঁটার তালে ভাজে ভাজে দুলে তার কোমল হাতে সাজানো শাড়ির কুচিগুলো। পেছনে হালকা বাতাসে উঠছে আভিজাত্যে মোড়ানো আঁচল। সামনে থেকে রণবীর সরে যেতেই 4 কদম এগিয়ে যায় শান্ত গতিতে। রাগে ক্ষুধার্ত বাঘের মতো রক্তিম হয়ে যাওয়া চোখ দুটোতে চেয়ে বেশ মিষ্টি কণ্ঠে শুধায়, আমার চাচা যান, ভালো আছেন? শরীর ভালো আছে? কতদিন পর দেখলাম আপনাকে। একদম পরিবর্তন হননি জানেন। এতটুকু বলেই তপবন্যার মিষ্টি হাসিটুকু মুছে যায় ঠোঁট থেকে। ক্রূর চোখে চেয়ে চাপা স্বরে বাদবাকি কথাটুকু বলে ফেলে, দুশ্চরিত্র লাফাঙ্গাদের মতো ছিলেন, আজও তাই আছেন, দেখে ভালোই লাগছে। এক মুহূর্তের মধ্যে চোখের পলকে এহসান সাহেবের হাত উঠে যায় তার সামনে নির্ভীক মুখে দাঁড়ানো ভাইজির গাল বরাবর। তপবন্যা সরে না, নড়ে না, পড়ে না তার দৃঢ় চোখের পলক। তার গাল ছুতেও পারে না এহসান সাহেবের পৌরশালী হাতটা। ঝড়ের বেগে রণবীর সিংহের মতো ছুটে এসে মুহূর্তেই খাবলে ধরে তার মালকিনের দিকে ওঠানো হাতটা। এক ঝটকায় হাত ঘুরিয়ে বেঁকে ধরে এহসান সাহেবের পিঠের পেছনে। আচানক এমন আক্রমণে হতভম্ব হতে পারেননি এহসান সাহেব। তীব্র ব্যথায় গুঙিয়ে ওঠেন। একেবারে হাতের হাড়টা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। পর মুহূর্তেই ঘৃণায় ভরে ওঠে তার অন্তর। এক চাকর বাকর তার উপর হাত ওঠানোর সাহস করেছে। হুঙ্কার ছাড়েন তিনি, এত বড় স্পর্ধা তোর? চিনোস আমারে? তোরে আমি জিন্দা মাটিতে পুঁতে দেব, জানোয়ারের বাচ্চা। রণবীর টলল না, কিচ্ছুটি বলল না, ছাড়লও না। শক্ত মুখে শুধুমাত্র হাতটা বেঁকিয়ে ধরে দাঁড়িয়ে থাকলো। তপবন্যা ভারী দুঃখের সাথে দীর্ঘশ্বাস ফেলল। বেজার মুখে আরেকটু এগিয়ে গেল এহসান সাহেবের খুব কাছে। চোখে চোখ রেখে কান্না রোধ করা কণ্ঠে বলল, চাচা, আমার না খুব কষ্ট হয়, খুব। আপনার আমার এত যত্নে লালন পালন করলেন, তার বিনিময়ে আমি কিচ্ছুটি করতে পারলাম না। আমি কিছু করতে চাই জানেন, খুব করে চাই, আপনার জন্য, ছোট চাচার জন্য, আমার বাবা রমজান খানের জন্য, ও আরও আছে, আমার সৎ মা, সৎ বোন, ভাই, সবার জন্য কিছু না কিছু করতে চাই। কি করা যায় বলুন তো? এহসান সাহেব রাগ সংবরণ করতে দু চোখ বুঝলেন কিছুক্ষণের জন্য। রক্তাক্ত চোখ জোড়া মেলে যখন তাকালেন, তখন সেখানে শান্ত দৃষ্টি শীতল কণ্ঠে বললেন, খুব বার বাড়ছিস, এর পরিণতি ভালো হইব না। তপবন্যা হাসে, শব্দ করেই হাসে। দু চোখ ভরে দেখে রেগে আগুন হওয়াও কিচ্ছুটি বলতে না পারা, বিপরীতে কিচ্ছু করতে না পারে এহসান সাহেবকে। অসহায় দুর্বলভাবে সহ্য করা তার এই রূপ তপবন্যাকে আনন্দ দিচ্ছে, পৈশাচিক আনন্দ। নিজের অতীত মনে করে পর মুহূর্তেই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। এইবারে শুধুমাত্র ক্ষেত পুড়িয়ে ছেড়ে দিলাম। আমার লোকদের গায়ে দ্বিতীয়বার হাত তোলার সাহস করলে পুরো খানবাড়িতে আগুন লাগিয়ে দিব।
তপবন্যা রানবীরকে ইশারা করে হাঁটা ধরল বিপরীত পথে মাতবর বাড়ির উদ্দেশ্যে। মালকিনের ইশারায় রণবীর এহসান সাহেবের হাত ছেড়ে দিল। এহসান সাহেবের ক্রোধ উপেক্ষা করে নুহুল ইতোমধ্যে চেয়ার উঠিয়ে নিয়েছে তার কাঁধে। সবগুলো হাসির মতন পিছু নিল তপবন্যার। সেই দৃশ্যে ক্রমাগত এর আগে ফুঁসছেন এহসান সাহেব। দুহাত মুঠো করে পাশের বটগাছটায় শক্তি দিয়ে ঘুষি বসান। ব্যথায় হাত অবশ হলেও ক্ষিপ্র হৃদয় রাগিত মস্তিষ্ক সেই ব্যথা অনুভব করতে পারল না। চাঁদ মিহি গলায় বলে, এত সুন্দর কাপড় আমি আগে কখনো দেখি নাই মালকিন। কি কাপড় এইটা? কত মসৃণ, ইস মাখনের মতো। আর উপরে সাদা রঙের ফুলের ছাপাগুলো কত জীবন্ত। এই কাপড়টা দিয়ে একটা শাড়ি বানাইলে মেলা ভালো দেখাইব, আপনারে বেশ মানাইব। পালঙ্কে চোখ বুঝে আধশোয়া থাকা তপবর্ণার কোনো নড়চড় হয় না, মেলে তাকায় না বন্ধ চোখ জোড়া। ভীষণ বাজে মন খারাপ তার, তা বুঝে নিয়েছে চাঁদ। তখন ওপর থেকেই সবটাই দেখেছে, পরে শুনেছে নহুলের কাছ থেকে। এই খানবাড়ি সম্পর্কিত যে কোনো বিষয়ে এমন মনমরা হয়ে যায় তাদের মালকিন। চাঁদ দৃষ্টি উঠিয়ে তাকায় তপবন্যার দিকে। নিঃসন্দেহে একজন রূপবতী নারী, যেই রূপ নিঃশব্দে কাউকে পুড়িয়ে মারার ক্ষমতা রাখে। জানালা থেকে আধোচাঁদের জ্যোৎস্না ভাসা তপবর্ণাকে বেশিক্ষণ দেখার স্পর্ধা করে না চাঁদ। দৃষ্টি নামিয়ে চতুরতার সাথে ভারী চাপা গলায় বলে, বড় মালিক মুগ্ধ হইব। এবারে চট করে চোখ মেলে তাকালো তপবর্ণা। ঝটপট সোজা হয়ে বসতেই ঘন কালো খোলা চুলগুলো পালঙ্কে ছড়িয়ে পড়ল তার। অগোছালো শাড়ি সরে সামান্য উন্মুক্ত হলো ধবধবে ফর্সা শীর্ণ মেধহীন পেটের একাংশ। সেদিকে ধ্যান নেই, বরঞ্চ নির্লিপ্ত নির্বিকার মুখে ডাগর চোখে এখন আকাশ সমান আগ্রহ, কণ্ঠে চঞ্চলতা। সত্যি বলছিস মুগ্ধ হবেন তিনি? চাঁদ মনে মনে দিব্যে হাসল নিজের মালকিনের এমন অবস্থায়, অথচ ওপরে বেশ শান্ত, স্থির চিত্র ধরে রেখেছে। এতক্ষণ যাবৎ তাজের পাজরা মালিশ করতে থাকা রূপালির দিকে চেয়ে বলে, বিশ্বাস না হইলে রূপারে জিগান। এই রূপা, বল তুই ঠিক বলছি কি না? রূপালী ক্রমাগত মাথা দুলিয়ে মুখেও বলল, মালকিন আপনি যাই পরেন না কেন অপসরা লাগে। আর এইটা তো চমৎকার কাপড়, ফুলটাও দারুণ ফুটছে। ভালো লাগবো না কন? তার উপর মালিক বাইরের দেশ থেকে আনাইছে যে। তপবন্যা হাত বাড়িয়ে কাপড়টা নরম আঙুল দিয়ে ছুঁয়ে দেখে। রংটা লাল সাদার মিশেলে এক চমৎকার সৃষ্টি। ভালোভাবে পর্যবেক্ষণ করে তৃপ্তি নিয়ে মাথা দোলায়, হুকুম করে, তাহলে আগামীকালই দর্জিকে ডাক পাঠাস। শাড়ি ব্লাউজ উনি ফিরে আসবার আগেই বানানো চাই আমার। চাঁদ হেসে দ্রুত মাথা দোলায়, বলে, কাইলি আইতে কমু মালকিন, রাত হইছে, এবার ওঠেন, ঘুমানোর সময় হইছে। এমনি তো আইজ আপনার উপর ধকল গেছে। প্রত্যুত্তরে নিশ্চুপ তপবন্যা, নীরবে তাকায় জানালার দিকে। জীবন্ত 4টার দিকে চেয়ে বিড়বিড় করে, উনি কি করছেন এখন? ঠিক মতো খাচ্ছেন কি না কে জানে। গ্রামের মানুষ বলে বেড়ায় রেহতাব মাতবরের ইশারা মানে হুকুমের ঝড়। বৃষ্টি নামবে কিনা তাও যেন তার চোখের দিকে তাকিয়ে ঠিক হয়। 5 গ্রাম 7 পাড়া জুড়ে তার নামে কাপে চুনোপুটি থেকে শুরু করে গাজী বংশের মানুষও। অথচ নিহাত এক ভদ্রলোকের নিবাসে থাকা রেহতাব মাতবর বেশ ভদ্রসভ্য, এক শান্তশিষ্ট মানুষ হিসেবে নিখুঁত পরিদর্শন। মৃদু হাসি যার ঠোঁটে লেগেই থাকে, নম্রতা যার কণ্ঠে জিয়ে রয়, ভদ্রতা যার রন্ধে রন্ধে, যাকে রাখতে দেখা যায়নি, উঁচু আওয়াজে কথা বলতে শোনা যায়নি। মারধর গালিগালাজ বড় দূরের বিষয়। এমন এক রেহতাবকেই সবাই জেনেছে, চিনেছে, ভয় করেছে, ভালোবেসেছে, সাথে শ্রদ্ধাও। তবে গোপনে অজানায় কে কেমন তা জানে কজন। রাজনীতির গভীরতায় ভদ্রলোক বলতে কোনো শব্দ নেই। ভদ্রলোকের নিবাসেই যেন ঘোরে সব অভদ্রলোকের অস্তিত্ব, অজানা বিশ্রী চেহারা। রেহতাব মাতবর রাজনীতির বিশেষ এক অংশ। সে কি তবে সেই প্রেক্ষাপট থেকে ভিন্ন? রাত 2:35। ঢাকার পূর্ব দিকের বাংলোটা বেশ পুরনো আমলের। গাঢ় শ্যামলা রঙের মসৃণ দেয়ালগুলোতে পুরনো দিনের স্মৃতির ছাপ। অনেক জায়গায় চুন খসে পড়েছে, ফাটল ধরেছে দেয়ালে। পিলারগুলো গোল করে গড়া, এক একটা পিলার যেন ব্রিটিশ আমলের সাক্ষী। ঝিঝি পোকার ডাক ঘিরে ফেলেছে বাংলোটাকে। গাছগাছালির আড়ালে ভুতুরে বাড়ির মতো নির্জন নিষ্প্রাণ। অন্ধকারে ডুবে থাকা বাংলোর আশেপাশে কোনো দূর দূরান্তে মানুষ নেই। এইখানটা দিয়ে দিন দুপুরে মানুষ যাতায়াত করতে ভয় পায়। এলাকার মানুষ থেকে শোনা যায় নিশীথে বাংলো থেকে অদ্ভুত আর্তনাদের ধ্বনি ভেসে আসে। এই মুহূর্তে নীরবতা ভেঙে ভেসে এলো চাপা স্বরে এক করুণ আর্তনাদ। বাংলোর ভেতরে সবগুলো জানালা দরজা বন্ধ। টিমটিম করে জ্বলছে লণ্ঠনের বাতি। হলদে বাতির সামনে চেয়ারে বসা পুরুষের মুখখানা সুদর্শন বটে। শক্ত চোয়ালটা ছাঁচা, খোঁচা খোঁচা দাড়ি, নাক ঠোঁটের মধ্যিখানে মোটা করে মোচ রাখা, তীরের মতো লম্বা নাক, ঘন পাপড়ির আড়ালে থাকা চোখ দুটো ছোট, মোটা ভুরু, চওড়া কপাল, ঘন কালো চুলগুলো পরিপাটিভাবে আশ্রে রাখা।
পরনে সাদা ফকফকে পাজামা পাঞ্জাবি, একটি দাগ কুঞ্চন মাত্র নেই পাজামা পাঞ্জাবির কোথাও। চকচকে জুতো পরিহিত পায়ের তলে আপাতত একটি হাত। আর্তনাদ করছে জমিনে 4-5টা ঘুষি খেয়ে পড়ে থাকা রাদিদ। বেশ দুর্বল শরীর ওর, অল্প ব্যথাও মেনে নিতে পারে না, অথচ সামান্য কারণ ধরে তাকে এভাবে মেরেছে। তপবর্ণাকেও পছন্দ করত, হ্যাঁ মানছে, এখনো করে, এজন্য এভাবে মারবে? মানুষ কি মানুষকে পছন্দ করতে পারে না? কোন জনমে এক চিঠি পেয়ে তাকে আপাদমস্তক শায়েস্তা করতে এসেছে। ব্যথাটুকু সহ্য করে বহু কষ্টে রাদিদ বলে, তপবর্ণা জানতে পারলে কি হবে মাতবর সাহেব, যাকে ও ফেরেস্তার মতন মনে করে পাগলের মতো ভালোবেসেছে, ওই লোক একটা ভণ্ড। সাধারণ বিষয় ধরে আমাকে তুলে এনে মেরেছেন। দুই চেহারা নিয়ে ঘোরা এক বদমাইশ। রেহেতাবের দু হাতে ধবধবে সাদা গ্লাভস পরা, ধুলোবালিতে তার অ্যালার্জি আছে। পরিষ্কার কিছু ধরলেও গা রিন রিন করে ওঠে। সে পাটা সরিয়ে নেয় রাদিদের হাত থেকে, ডান পায়ের ওপর বাম পাটা অবহেলায় ফেলে রাখে, তাকায় নির্বিকার দৃষ্টিতে। সেই দৃষ্টির অর্থ নেই। পরিবেশ শীতল করে ফেলার মতো কণ্ঠে শুধায়, ওকে জানাবে কে? তুমি? ব্যথিত হাতটা কোনো রকমে কোলে নিয়ে উঠে বসে রাদিদ। ওর সারা শরীর ব্যথায় জর্জরিত, মার একটাও অন্যদিকে পড়েনি, সব ওর পাতলা শরীরে পড়েছে। রেহেতাবের পেছনে দাঁড়ানো দানবের মতো বিশাল দেহী লোকগুলোকে আরেকটি বার দেখে নেয়। মিনমিনে গলায় বলে, আমি সম্পর্কে তপবর্ণার মামতো ভাই হলেও তেমন কাছের নই। দিন শেষে সাধারণ একজন মানুষ। আপনার মতো প্রভাবশালী মানুষের বিপক্ষে যাবার স্পর্ধা আমার নেই। আমি শুধু ভবিষ্যতের কথা বলছি মাতবর সাহেব। সারা জীবন মিথ্যে গোপন থাকে না। তপবর্ণা বুদ্ধিমতী, কখনো না কখনো জানতে পারবে। রেহেতাব নির্লিপ্ত ভঙ্গিতে ডান ভ্রু তুলে বলে, কি জানবে? মিথ্যে কোথায়? আমি তো খারাপ কোনো কাজে লিপ্ত নই, না আছে খারাপ স্বভাব। জীবনেও কোনো মেয়েকে ছুঁয়ে দেখিনি, নিজের স্ত্রী ব্যতীত। তাহলে? রাদিদ আহাম্মকের মতন পাশে তাকালো। মার খাওয়া লোকটা ওইখানে দিব্যি পড়ে আছে, সেই দৃশ্যের সামনে বসে বলছে মিথ্যে কোথায়। শালার ভণ্ড ঘরের ভণ্ড, মিথ্যাবাদী। রেহেতাব যেন রাদিদের নীরবতা পড়ে নিল। সরল কণ্ঠে বলল, ওকে আমি মারিনি, মারধর আমি করি না, মেরেছে এই যে ওরা। এই বল, কেন মেরেছিস? সেহেব যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে থেকে বাধ্য তবে নিষ্প্রাণ কণ্ঠে বলল, বিশ্বাসঘাতকতা করছে, ভাইজানরা ধোকা দিছে, তাই একটু সাহেস্তা করছি। মরে নাই, বাচ্চা আছে, সকালবেলা দৌড়াইব। রাদিদের মুখের ভেতরটা তিতা লাগলো। সে নিজ চোখে দেখেছে কিভাবে গ্লাভস পরে একের পর এক ঘুষিতে ওই লোকের নাক মুখ ফাটিয়েছিল, আর এখন সব অস্বীকার করছে। আর একটু আগে কিভাবে ওর হাতটা পাড়া মেরে ধরেছিল। ভয়ে শুকিয়ে এলো রাদিদের ভেতরটা। কোনো রকমে বলল, আপনিও তো তপবর্ণারে ধোকা দিচ্ছেন না? মানছি বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে হোক না কেন। বিয়ে করে ওকে বাঁচাইছেন ওই জল্লাদদের থেকে, কিন্তু আপনিও কি ওদের মতন নন? আদতেও ওকে মন থেকে চান নাকি ব্যবহার করছেন নিজের স্বার্থে? আপনি যা প্রকাশ করতে পারবেন না তা করার পাওয়ার দিয়ে রেখেছেন ওকে, তাই তো? চেয়ারের হাতলে বাম হাতের কোনোয় রেখে তালুতে বাম গাল রেখে ফাঁকা দৃষ্টিতে চেয়ে থাকলো রেহেতাব। গায়ের পশম দাঁড়িয়ে গেল রাদিদের। ওর প্রাণ পাখি বোধ হয় মারা যাবে এই মুহূর্তে। ভয়ে সিটিয়ে গেল পেছনে। রুহু কেড়ে নেবার মতন দাম্ভিক রেহেতাব উঠে দাঁড়ালো, এগিয়ে গেল পিছুতে থাকা রাদিদের দিকে। ওর সামনে দুপায়ের উপর উঁচু হয়ে বসলো। গ্লোভস পরিহিত ডান হাতের আঙুলগুলো ধরলো ওর চোয়াল। স্পষ্ট কণ্ঠে বলল, রেহেতাব মাতবর কখনো পরিস্থিতির শিকার হয় না, কখনো বাধ্য হয় না, সে যা চায় তাই হয়। রাদিদ চমকায়। রেহেতাব ওর চোয়াল ছেড়ে উঠে দাঁড়ায়। এবারে ধীর স্বরে আওড়ায়, আমি মনে প্রাণে ওরে চাইছিলাম, পুরো দুনিয়া বুঝে নিছে। এটা চাওয়া না, এটা ছিল আমার দাবি, রেহেতাব মাতবরের দাবি, যা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা এই দুনিয়ার হয় নাই। সে থামে, ফের আওড়ায়, তোপর জন্মই হয়েছে এই রেহেতাব মাতবরের বউ হবার জন্য।